বেসিক কিছু কোয়ারি আমরা চেক করে নেব এখান থেকে আসলে। হ্যাঁ, এই জন্য এখানে জয়েন করা। ওকে, আচ্ছা আমাদের একটা টেবল আমরা করেছিলাম নাকি? হ্যাঁ, ওকে ফাইন। এখানে আমরা কিছু ডাটা ইনসার্ট করে দিই তাহলে। সৌরভের জায়গায় আমরা আমাদের মিম মিম কমা দিয়ে আমরা আবারও দিলাম না, ওই প্রথমে একবার লিখেছি তো, আর লেখার দরকার হবে না। হ্যাঁ, আচ্ছা। আর কার নাম আছে? সহজ নাম। আপনার নাম জানো কি স্যার? নাম খালি ভুলে যাই। আচ্ছা, আজকে ভুলবো না, আজকে থেকে মনে থাকবে। আমাদের জাহাঙ্গীরনগরে এক ম্যাম ছিল ফাইমা নামে, ফাইমা তাবাসসুম। আচ্ছা, আমরা এই কয়েকটা ডাটাই আপাতত ইনসার্ট করলাম। ইনসার্ট হয়ে গেল। তো আমরা এইভাবে চাইলে আসলে কমা কমা দিয়ে মাল্টিপল ডাটাকে একটা কোয়ারিতে একটা ক্লিকে ইনসার্ট করে দিতে পারি। হ্যাঁ, তো আমরা মোটামুটি 3টা ডাটাকে ইনসার্ট করে দিলাম এটার মধ্যে। আচ্ছা, এবার আমি আবার চলে যাচ্ছি আমাদের সেই W3 স্কুলের ওই জায়গাটার মধ্যে। সো ইনসার্ট কোয়ারিটা আমরা দেখলাম। আমরা এখন আপডেট কোয়ারিটা সম্পর্কে দেখব। সো আপডেট কোয়ারির কাজটা কি সেটা একটু বোঝেন আগে। আচ্ছা, আপডেট কোয়ারির কাজ হচ্ছে যে আমাদের ডাটা অলরেডি আছে ডাটাবেজের মধ্যে। যেমন আমরা যে ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছি, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোর কোনো একটা কলাম বা আমরা যদি বলি কোনো একটা প্রপার্টিকে আমরা চেঞ্জ করতে চাই। সে ধরেন সৌরভের নামটাকে আমরা চেঞ্জ করে ওর পুরো নামটাকে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আপডেট কোয়ারি চালাতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আপডেট কোয়ারির মাধ্যমে ট্যাবলের ভিতরে যে ডেটাগুলো আছে, বিশেষ করে যে রোগুলো আছে, এই রোগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তবে তার যে আইডিটা আছে, যে প্রাইমারি কিটা আছে, এই একটা জায়গা শুধু চেঞ্জ করা যাবে না। এটা বাদ দিয়ে যে কোনো জায়গা চেঞ্জ করা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, সো আরেকটু জিনিস শেয়ার করে রাখি, যদি আরেকটু আগেই বলার দরকার ছিল, সেটা হচ্ছে এখানকার যে প্রতিটা কলামের এগেনস্টে যে ভ্যালুগুলো আছে, সে ধরেন আইডি 1, নেম সৌরভ, ইমেল সৌরভ@gmail.com, এই যে ডেটাগুলো যে আছে এইভাবে, এগুলোকে বলা হয় ডেটা। আর যখন আমরা একটা পুরো রো পড়ব, সে এই রোটাকে যখন আমরা পড়তে যাচ্ছি, এই পুরো রোটা, তখন এই পুরো রোটাকে আমরা বলবো একটা রেকর্ড অথবা ইনফরমেশন। ঠিক আছে, তার মানে অনেকগুলো ডেটা মিলে আমাদের জন্য একটা পরিপূর্ণ ইনফরমেশন তৈরি করে। ডেটাগুলো সচরাচর বলা হয় আনমিনিংফুল, আর ইনফরমেশনটা সচরাচর আমরা বলি এটা মিনিংফুল ইনফরমেশন, বা মানে আমরা পুরো রোটাকে দেখলে একটা পারফেক্ট ইনফরমেশন বা একটা পারফেক্ট তথ্য পাই আর কি। ওকে, হ্যাঁ, মিনিংফুল ডেটা। যেমন শুধু সৌরভ, এটা কি হতে পারে, তারপরে ইমেল দিয়ে কি, মানে ধরেন আমরা যদি প্রশ্ন করি আর কি, বাট আমরা যদি পুরো রোটাকে একসাথে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে সৌরভ নামে একটা মানুষ আছে, যার ইমেল অ্যাড্রেস এটা, যার ফি এটা। ওকে, ব্যাপারটা এমন আর কি। ওকে ওকে ফাইন। সো আমরা এবার যেটা দেখবো, তাহলে আমরা আপডেট কোয়ারিটা দেখবো, যে আপডেট কোয়ারিটাকে আমাদের কিভাবে লিখতে হয়। এই কোয়ারিটাকে আমরা হুবহু প্রোগ্রামেও এইভাবে লিখবো, যার কারণে এই কোয়ারিগুলো আমরা লিখছি আর কি। ওকে, সো এখানে আমরা লিখলাম আপডেট। আচ্ছা, আমার একটু আপডেট বানানোর মাঝে মাঝে ভুল হয়। ওকে, ওর কাছে নিয়ে নিলাম আপডেট। তারপর কি লিখতে হয় স্যার? এই ডাটাবেজে স্যার, না তার আগে তো একটা কিছু লিখতে হয়। আমার টেবিলের নাম যেন কি ছিল? স্টুডেন্ট। আপডেট স্টুডেন্ট, না টেবিল লিখতে হয় না? সো আপডেট স্টুডেন্ট। এবার আমি কি ডাটা চেঞ্জ করব, সেই জায়গাটাকে আমাকে সেট করতে হবে। তো
তো সেট করার আগে আমি একটা শব্দ লিখে নেবো, সেটা হচ্ছে সেট, এটা কিওয়ার্ড। ওকে, এটা লিখতেই হবে। দেন ধরেন আমরা চাচ্ছি এই সৌরভের নামটাকে চেঞ্জ করতে, তো নাম চেঞ্জ করবো, জন্য তার কলামের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে নিলাম। সো নেম দেন ইকুয়াল সাইন, যেহেতু এটা ভার্কার ভ্যালু এই জন্য সিঙ্গেল কোট। আচ্ছা, ওর নাম চেঞ্জ করবো, আপনার নামে অ্যাকুরেট স্পেলিং বলেন। হ্যাঁ, SOUROV। ওকে, সো আমরা ধরেন একটা ভ্যালু চেঞ্জ করবো, আর চেঞ্জ করতে চাচ্ছি না। তাহলে এবার আমাদেরকে ওকে স্পেসিফিকলি চিনতে হবে এবার। সো ওকে স্পেসিফিকলি চেনার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারবো আপাতত। এক হচ্ছে তার আইডি, আরেক হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। সো যদিও আমরা ডাটাবেজের ডিজাইন যখন করেছি তখন আমরা এই ইমেলটাকে ইউনিক করে দেইনি। যদি ইউনিক করে দিতাম তাহলে ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার জন্য একটা পারফেক্ট ওয়ে ছিল। তো ইউনিক না করে দেওয়ার কারণে যেটা হবে, এই সৌরভের এই সেম জিমেলটা দিয়েই আমি এখানে আরো 50টা 100টা ডাটা অ্যাটাচ করে ফেলতে পারবো। ওকে, কিন্তু রিয়েল লাইফে যখন আমরা আসলে প্রোগ্রাম করব তখন আমরা যেটা করব, এই কলামটাকে আমরা ইউনিক করে ফেলবো। ওকে, সো ইউনিক করে ফেলে যেটা হবে, এই ইমেল অ্যাড্রেসটা যদি একবার এখানে কোনোভাবে ব্যবহার হয়ে যায়, সেকেন্ড টাইমে আর ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, সো আপাতত আমি শর্টকাট ওয়েতে কাজ করব। সো এটা সবচেয়ে বেস্ট ওয়ে যে তার প্রাইমারি কি ধরে তাকে খুঁজে বের করা, যেহেতু আমরা আপাতত জানি। এখন যদি বলেন যে আমরা প্রোগ্রাম যখন করব কিভাবে জানবো, সেটারও ওয়ে আছে প্রোগ্রামে। ওকে, সো আমি এখানে যেটা ইউজ করবো, আমি এখানে লিখবো হোয়ার, মনে আছে নিশ্চয়ই, আরে WHERE, তাই তো? ঠিক আছে তো? ওকে, হোয়ার আইডি ইকুয়াল আইডি নাম্বার, সো 1। ঠিক আছে, লাইন শেষ। সো বলেছিলাম তো হোয়ার আমরা এখন কখন ইউজ করবো, যে আমরা বলেছিলাম স্পেসিফিক করার জন্য। সো দেখেন এখানে কিন্তু আমরা স্পেসিফিক করলাম কাকে, সৌরভকে। এখানে যদি আমি ভুল করে 1 এর জায়গায় 2 দিয়ে দিতাম তাহলে মিমের নাম চেঞ্জ হয়ে সৌরভ হয়ে যেত। ওকে, আচ্ছা, সো আমরা এবারে লাইনটাকে চালাচ্ছি, এই দুইটা লাইন একসাথে চালাবো, তাহলে আপডেট হবে, সাথে সাথে আমরা ডাটা দেখতেও পাবো। সো আমি এক্সিকিউট করতেছি। সো দেখেন ওর নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো প্রোগ্রাম আমরা যখন করবো, প্রোগ্রামও তখন আইডি নাম্বার জানবে। কোন একটা স্টাইলে তাকে আমরা আইডি নাম্বার আগে থেকে দিয়ে দিব। সো দিয়ে দিলে সে বুঝবে যে আমাকে এই আইডি ডাটাটাকে চেঞ্জ করতে হবে। প্রোগ্রাম জানবেই, প্রোগ্রামকে আমরা এমন ভাবে রেডি করবো যে সে জানবেই। ওকে, আচ্ছা, ইউনিক ব্যাপারটা যদি আরেকবার বলতে হয় তাহলে আবারও বলছি। সে ধরেন এই যে আমি এই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করলাম, আমি চাইলে এই কলামটাকে ইউনিক করে দিতে পারি। দেখবেন ইউনিক করে দিচ্ছি আমি। সো আমি ইউনিক করার জন্য যেটা চালাবো সেটা হচ্ছে একটা অল্টার কমান্ড চালাইতে হবে। ট্যাবলের কোনো বাইরের স্ট্রাকচার যদি চেঞ্জ করতে হয় তাহলে যে কমান্ডটা দিতে সেটা হচ্ছে অল্টার। ট্যাবলের ভিতরে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে আপডেট। অল্টার আর আপডেটের মধ্যে ঝামেলা ভাগাবেন না। তো যেহেতু আমাদের কাছে উইজার্ড আছে, আমি এখানে কোনো কমান্ড চালাবো না, আমি এখানে ক্লিক করে কাজ শেষ করে দিব। কারণ ট্যাবল বলছি যে সারা লাইফে মানে একটা প্রোগ্রামে ট্যাবল আমরা একবারই ক্রিয়েট করব। সো এই জন্য ট্যাবলের ক্রিয়েট করা বা ট্যাবলকে অল্টার করা যে কোয়েরি, এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ব্যথা করবো না। আমার সিলেক্ট স্টেটমেন্ট লাগবে, ইনসার্ট স্টেটমেন্ট লাগবে, ডিলিট স্টেটমেন্ট লাগবে, আপডেট স্টেটমেন্ট লাগবে, এইগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদের। সো আমি এখানে সরাসরি এই অল্টার ট্যাবলে চলে যাচ্ছি। এই ইমেলের যে পার্টটা আছে এটাকে আমি কিউ করে দিচ্ছি, ইউনিক। ওকে, দেন আমি অ্যাপ্লাই করলাম এন্ড আবার অ্যাপ্লাই করে ফিনিশ করে দিলাম। এইবার এইখানে এসে আমি জাস্ট এই এতটুকু মুছে দিলাম। এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম। সরি, আমি চাচ্ছি এই লাইনটাকে চালাতে। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করে দিই। এখানে একজনের নাম বলে, আচ্ছা মাসুদ সাহেব নেই, ওনার নামটাই লিখলাম আজকে আমরা। কই মাসুদ সাহেব কই? মাসুদ তো আসে নাই। মাসুদ রানা তো ওনার নাম, তাই না? হ্যাঁ, উনি নাই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এইবার এটাকে চালাচ্ছি, নাম চেঞ্জ। আচ্ছা, ফিও চেঞ্জ করে দিলাম, কিন্তু এইটাকে আমরা চেঞ্জ করবো না। ওকে, সো দেখেন এটাকে চেঞ্জ না করলে ও আমাদেরকে কত বকাঝকা করে। আমি লাইনটাকে চালালাম, বকাঝকা দেখা যাচ্ছে না, তাই না? এই পার্টটাকে টেনে উপরে তুললাম, এই যে দেখেন সে আমাকে বকা দিছে।
এবং এইখানে দেখেন আমি যখন মাউসটা রাখতেছি বা আপনারা যদি দেখতে পারেন, দেখেন লেখা আছে ডুপ্লিকেট এন্ট্রি meme@gmail.com ফর কি স্টুডেন্ট ইমেল ইউনিক। তার মানে আমাকে বলে দিচ্ছে যে তুমি এটাকে ইউনিক ভ্যালু হিসাবে ডিক্লেয়ার করেছো, কিন্তু এই ডাটাটা অলরেডি আমার কাছে আছে, তুমি আবার দিতে চেষ্টা করেছো, এটা আমি নিব না। ক্লিয়ার? দিস ইজ ইউনিক। সো আমরা যখন এই যে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করি, ওইখানে ইমেল অ্যাড্রেসটাকে ইউনিক করে দেওয়া হয়। সো যখনই আপনি ওই ইমেল অ্যাড্রেস ইউজ করে ওই সাইটে সেকেন্ড টাইম যখন আপনি মেল করতে যাবেন, মানে রেজিস্ট্রেশন করতে যাবেন, ও আপনাকে বলবে এই ইমেল দিয়ে অলরেডি একটা ইউজার আমার কাছে আছে, তো তুমি চাইলে পাসওয়ার্ড ফরগেট করতে পারো, এমন একটা অপশন দেয় না? সো এই হচ্ছে সেই ব্যাপারটা। ক্লিয়ার? এই টেবলের মধ্যে রাইট ক্লিক, এখান থেকে এই যে অল্টার টেবল, এই যে ক্লিক, এই যে আসছে, যদি আমার এখানে পুরোটা দেখা যাচ্ছে না, কজ আমি নিচে প্যানেলটা উপরে তুলে দিয়েছি, এটাকে টেনে এবার নিচে নামিয়ে দিব। সো এটা ওপেন হয়ে গেল। এই যে এখান থেকে জাস্ট যে কলামটা দরকার, এটাকে আপনি ইউকিউতে ক্লিক করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে ফিনিশ। যেতে হবে এমন কোনো রুলস নাই। আপনার যদি মনে হয় আপনি এখানে প্লাস করে নতুন একটা ওপেন করে নেন, আবার এখানে লিখেন না, কেউ না করবে না। তবে একটা জিনিস মাথায় রাখবো, যে স্কিমাতে কাজ করবো সেই স্কিমাতে আমরা ডাবল ক্লিক করবো, আর ডাবল ক্লিক করলে দেখেন স্কিমাটা এরকম একটু বোল্ড হয়ে যাবে। তো বোল্ড হয়ে যাওয়া মানে হচ্ছে এই স্কিমাটা আমরা সিলেক্ট করতেছি। এখন বলতে পারেন স্কিমা যদি সিলেক্ট না করি তাহলে কি হবে? স্কিমা যদি আমরা সিলেক্ট না করি তাহলে যেটা হবে, যেমন দেখেন এখানে আমি আরেকটা স্কিমা ওপেন করছি, এখানে কিন্তু অনেক স্কিমা থাকবে, অনেক অনেক কিছু থাকতে পারে। সো ধরেন এখানে আমি লিখলাম আমার নিজের নামে, না আমি জাভা দিয়ে দিলাম এবার একটা জাভা। সো অ্যাপ্লাই, অ্যাপ্লাই এন্ড ফিনিশ। সো দেখেন আমি এই যে টেবলটা ওপেন করেছি এখানে, আচ্ছা আমি এখানেই রাখলাম, সে ধরেন এই ফাঁকা করে দিয়ে আসলাম, এখানে আমি লিখলাম ক্রিয়েট টেবল টিচার। সো আমি একটা টেবল জাস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি চটপট করে আপনাদেরকে, যে ঝামেলাটা কোথায় লাগবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। সো আইডি ইন্টিজার প্রাইমারি কি আসলে প্রাইমারি কি, তারপর আমরা লিখবো AUTO অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট, তারপর আমরা লিখবো নেম ওয়ার্কার 40, আর একটা দেবো ইমেল ওয়ার্কার 55, আর কিছু দেবো না, দুইটাই রাখবো শুধু। হ্যাঁ, রেখে আচ্ছা এটাকে যদি আমরা ইউনিক করতে চাই, ইউনিক, সো ইমেলটি ইউনিক হয়ে যাবে। হ্যাঁ, সো এটাকে আমি রান করতে চাচ্ছি, সো রান করলাম, দেখেন ও আমাকে বলেছে যে হ্যাঁ তোমার জন্য আমি একটা টেবল খুলে দিয়েছি। টেবলটা হওয়ার কথা ছিল কোথায়? জাভায়, তাই না? কিন্তু মজার ব্যাপার দেখেন জাভাতে কোনো টেবল কিন্তু হয়নি। টেবল হয়েছে কোথায় জানেন? টেবল হয়েছে আমার JEE তে, ওই সেই সিলেক্টটা যে আমি করিনি এই কারণে। এখন আপনি বলতে পারেন যে সিলেক্ট না করে করা যায় কিনা? হ্যাঁ, সিলেক্ট না করে আমি করতে পারি, সেটার জন্য আমাকে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, এইখানে আমাকে লিখতে হবে জাভা ডট, এটা তো জাভা দিয়ে আমি বললাম এটা হচ্ছে আমার স্কিমা, তার ভিতরে ডট মাঝে তার ভিতরে যাও, গিয়ে তুমি এমন একটা টেবল ওপেন করো। এবার আমি আবার রান করি, দেখেন আবার টেবল ওপেন হয়েছে। এবার আমি রিফ্রেশ করি, দেখেন এবার জাভার ভিতরে এই টিচার টেবল আসছে। ক্লিয়ার? তো সবচেয়ে বেস্ট ওয়ে কি, তাহলে কি পেলাম আমরা? যে স্কিমাতে কাজ করব ওই স্কিমাতে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এবার আমাদের মনের মতো আমরা কোয়েরি চালাবো, কোনো সমস্যা নেই। আপডেট কোয়েরিটা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে ডিলিট কোয়েরি। ওকে, সো ডিলিট কোয়েরির জন্য আমাদের যেটা করতে হয়, ডিলিট কিওয়ার্ড ইউজ করতে হয়। সো আমরা লিখব ডিলিট DELETE ফর্ম, টেবলের নাম সো স্টুডেন্ট হোয়ার আমি হোয়ার পার্টটা ভুল করি স্যার, WHERE কি ব্যাপার হয়েছে তো এবার WHE ওরে, আসলে হয়েছে কি এগুলো মানে যখন আপনি বড় প্রোগ্রাম করতে যাবেন এগুলো সব অটোমেটিক ওরা লিখে দিবে, মানে আমরা WH লিখলেও বাকিটা লিখে দিবে, যার কারণে আমাদের বানানগুলো ব্যাপক মাত্রায় ভুল হয়। সো হোয়ার আইডি ইকুয়ালস টু সে 1 নামে যে আইডিটা আছে, মানে ডাটাটা আছে, এই ডাটাটাকে আমরা ডিলিট করে দিতে চাই। হ্যাঁ, সো আমি এটাকে মার্ক করলাম, ডিলিট করে দিলাম।
সো ডিলিট হলো, কিন্তু আমার ডেটা দেখালো না কেন? এটা চালিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি এখান থেকে আবার চালিয়ে দিই। সো দেখেন সৌরভ ডিলিট হয়নি। STUD এই রে সার্চ কাজ ঠিক আছে তো এবার? তাই তো বলি, কি ব্যাপার ডাটা এখানে রয়ে গেল কেন? আচ্ছা, আমরা এবার আবার ডিলিট করলাম এবং এটাও চালাবো সাথে। হ্যাঁ, তাহলে দুইটা কোয়েরি একসাথে রান করবো আর কি, ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? এই যে দেখেন, এইটা একটা কোয়েরি ডাটা ডিলিট করার জন্য, আর এটা আরেকটা কোয়েরি যেটা হচ্ছে কি ডিলিটের পরে ডাটা দেখার কোয়েরি। সো যেহেতু দুইটাকে একসাথে চালাচ্ছি এই জন্য সিলেক্ট করতে হচ্ছে। ওকে, সো দিয়ে দিলাম, দেখেন নাই। একটা মজার ব্যাপার আবার বলে রাখি, ডাটাবেজের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা, সেটা হচ্ছে দেখেন ওয়ান নামে আইডিটা কিন্তু আর নাই। তো এই এন্টায়ার লাইফে আপনি এখানে এই ওয়ান আইডি আর পাবেন না, ওয়ান আইডি অলরেডি ব্লক হয়ে গেছে। ক্লিয়ার কি? একবার যদি ডাটা ডিলিট হয়ে যায় কোনো আইডি থেকে, ওই আইডিটা ব্লক হয়ে যাবে, ওই আইডিতে চাইলে আপনি আর কোনো ডাটা দিতে পারবেন না। ক্লিয়ার? ওই আইডিতে কোনোভাবে আপনি কিছু করতে পারবেন না, কিচ্ছু কোনোভাবেই সম্ভব না। এই যে ইনসার্ট করি, চলেন। তো ধরেন এই মাসুদ সাহেবের নাম চেঞ্জ করে বলেন, আপনার নামই বলেন স্যার। আপনিও মাসুদ? বললাম কত মাহফুজ। আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার এত মাসুদ আসলো কেন কেন মাঝে মধ্যে? MAHFUZ না জেড? জেড। ওকে, সো মাহফুজ সাহেবের নাম দিলাম, আমরা মেলটাকে চেঞ্জ করে দিই, তাহলে ইউনিক হলে আমরা লক খেয়ে যাবো। সো চেঞ্জ করে দিলাম, এইবার আমরা ইনসার্ট করলাম। লাগবে না, আইডি তো আপনি দিতেই পারবেন না, কারণ আইডি তো অটো ইনক্রিমেন্ট। বুঝতে পেরেছেন? তাও হবে না, ওই আইডিতে আপনি ডাটা দিতেই পারবেন না, এটা ব্লক। এটা প্রাইমারি কি হওয়ার কারণে, এই একটাই বড় কারণ। কারণ প্রাইমারি কি যেটা একবার ইউজ হয়ে যাবে, ওটাকে সেকেন্ড টাইম আর কি ইউজ করতে পারবে না। ওই আইডিটা না, সৌরভ আর ব্যাক করতে পারবে না। সৌরভকে ব্যাক করাতে হলেও নতুন আইডি আসবে তার জন্য আবারও, ওই আইডি তাকে আর দেওয়া যাবে না। ক্লিয়ার? এইটা হচ্ছে গিয়ে মোটামুটি সব ধরনের ডাটাবেজের একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, জয়েন করি ব্যাপারটা। সো দেখেন আমার একটা ট্যাবল আছে, যে ট্যাবলটার নাম হচ্ছে পুলিশ স্টেশন। এটার মধ্যে কাজ হচ্ছে কি বিভিন্ন পুলিশ স্টেশন গুলোকে আমি সেভ করে রাখবো। ওকে, সো এরকম বেশ কিছু পুলিশ স্টেশন আছে আমার এখানে। তারপরে আমি যাচ্ছি ডিস্ট্রিক্টস, আমি জেলাতে। যেমন ধরেন ঢাকা জেলা। তো ঢাকা জেলায় আমার সিস্টেমে অ্যাড করা আছে এই যে পুলিশ স্টেশন গুলো, এরা সবাই হচ্ছে ঢাকা জেলার পুলিশ স্টেশন। তাহলে দেখেন আমি অলরেডি ডিস্ট্রিক্ট নামে একটা ট্যাবলের সাথে পুলিশ স্টেশন নামে একটা ট্যাবলের কি করলাম, একটা রিলেশন তৈরি করলাম, একটা জয়েন্ট তৈরি করলাম। ওকে, আচ্ছা আরো সামনে যাই। এবার আমি দিলাম ডিভিশন, তাহলে ডিভিশনের সাথে রিলেশন তৈরি করলাম কার? ডিস্ট্রিক্টস। তার মানে ডিভিশন ট্যাবলের সাথে ডিস্ট্রিক্ট ট্যাবল একটা রিলেশন ক্রিয়েট হলো। মূল ট্যাবলটা সব তো উপরে। এটা হচ্ছে আমার কান্ট্রি ট্যাবল। হ্যাঁ, সো কান্ট্রি ট্যাবলের সাথে দেখেন আমি আবার কাকে কানেক্ট করেছি? ডিভিশনকে। তার মানে আলটিমেটলি কানেকশনটা কি হলো দেখছেন? পুলিশ স্টেশনকে কানেক্ট করলাম ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টকে কানেক্ট করলাম ডিভিশনে, ডিভিশনকে কানেক্ট করলাম আমি কান্ট্রিতে। তাহলে এটা কানেক্ট করে আসলে আলটিমেটলি কি পেলাম? ধরেন আমরা বিভিন্ন জায়গায় যে ফর্ম টর্ম ফিল আপ করি না, বিশেষ করে যখন আমরা পাসপোর্টের ফর্ম যখন ফিল আপ করি, তো শুরুতে আমাদেরকে বলে ডিভিশন সিলেক্ট করো। আমরা ডিভিশন সিলেক্ট করি, ডিভিশন সিলেক্ট করলে কি হয়, ওই ডিভিশনের এগেইনস্টে কোন কোন ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলো লোড হয়ে যায়। আবার ওইখান থেকে যখন আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, তখন ওই ডিস্ট্রিক্টের এগেইনস্টে কি কি পুলিশ স্টেশন আছে সেগুলো আমরা লোড করি। এই কাজটা ধরেন এই টাইপের কাজ করার জন্য আপনাকে এই ট্যাবলের সাথে রিলেশন ক্রিয়েট করতে। ওকে, সো ওভারঅল যদি আপনি সব একসাথে দেখতে চান, যেমন ধরেন হ্যাঁ 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 অবশ্যই মাইস্কুলি রাখবো আলটিমেটলি, কারণ এই যে যেমন এমপ্লয়ি দেখছেন, একটা এমপ্লয়ি, তার নাম এইটা, তার স্যালারি এটা, তার ইমেল অ্যাড্রেস এটা।
এটা তার কান্ট্রি আইডি, নট ডেটা। এই আইডিতে একটা কান্ট্রি আছে আমার এখানে, এটা তার ডিভিশন আইডি, এটা তার ডিস্ট্রিক্ট আইডি, এবং এটা তার পুলিশ স্টেশন আইডি। আর এই আইডিটা হচ্ছে তার পার্সোনাল আইডি, এমপ্লয়ি। তার মানে দেখেন আলটিমেটলি এমপ্লয়ির কাছে কিন্তু ওই ডাটা আমরা সবাইকে নিয়ে এসেছি। তো এখন এখানে তো আমি দিয়েছি আইডি, যার সবগুলোতে কিন্তু আইডি দেয়া। তার মানে এই ডাটাগুলো অ্যাকচুয়ালি কি, এটা যদি আমাকে পড়তে হয় তাহলে আমাকে কিন্তু জয়েন্ট কোয়েরি চালাইতে হবে। আমি বলবো হোয়ার কান্ট্রি আইডি ইকুয়ালস টু এটা, তার মানে আমাকে তার নাম দাও। হোয়ার ডিভিশন আইডি ইকুয়ালস টু এটা, তাহলে ডিভিশনের নাম দাও। এমন করে করে আমরা এগুলো সবগুলো নাম ঠিকানা খুঁজে বের করে আলটিমেটলি এটি হবে আমাদের গোল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার এত ঝামেলা করে লাভ কি? আমরা তো চাইলে একটা স্টুডেন্টের মধ্যে দিয়ে দিতে পারতাম কান্ট্রি, তারপরে ডিভিশন, তারপরে তার ডিস্ট্রিক্ট, তার পুলিশ স্টেশন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে, দেখেন আমাদের মানে সারা বাংলাদেশে তো ডিস্ট্রিক্ট আছে কত, 64টা, তাই তো? তো ধরেন 64 জন স্টুডেন্টের জন্য 64টা জেলা আমি ধরে নিলাম। এখন যদি 400 স্টুডেন্ট হয় তাহলে কি হবে? ওই 400 বার কিন্তু আমাকে সেই ডিস্ট্রিক্ট, সেই ডিভিশন, সেই পুলিশ স্টেশন এগুলো সব স্টোর করতে হবে। এগুলো সব স্টোর করা মানে আমার ডাটাবেজের অতিরিক্ত জায়গা নষ্ট করে ফেলা। আর আমি যদি একটা টেবলে 64টা জেলা আগেই দিয়ে রাখি, এবার আমার যদি স্টুডেন্ট 1 লাখও হয়, ওই 64টা শুধু আইডি ইউজ করবো। সে একটা আইডি ইউজ করতে আমার মানে একটা ইন্টিজার নাম্বারের জন্য আমার 4 বাইট জায়গা নষ্ট হয়, যেখানে আমি 2টা ক্যারেক্টার লিখলে আমার 4 বাইট জায়গা নষ্ট হয়। বুঝতে পারছেন তো? সো এক তো জায়গা বেঁচে গেল। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের মধ্যে মানে আপনার ট্যাবলের মধ্যে যদি অনেকগুলো এরকম ফিল্ড থাকে, ওই ট্যাবলের ডাটা লোড হইতে অনেক সময় লাগবে। আর যখন আপনি এরকম জয়েন করে নেবেন তখন আপনার সময় অপেক্ষাকৃত অনেক কম লাগবে। তার মানে আপনার প্রোগ্রাম অনেক ফাস্টার হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আমরা যেটা করব যে আমাদের ওই টমকেট নামে যে জিনিসটাকে আমরা আজকে ডাউনলোড করলাম, ওইটাকে আমরা একটু ঠিকঠাক করি, মানে ওইটাকে ইউজ করার অবস্থায় নিয়ে আসি। ওকে, তো সবাই আমরা টমকেটটাকে যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি, সো এই সেই টমকেট, তাই তো? সো এটাকে আমি কপি করে মানে আপাতত ইউজ করার জন্য আমি যেটা করবো, সি ড্রাইভে রাখা যাবে না, সরি, অন্য ড্রাইভে কি যাওয়া যাবে? আচ্ছা, আমরা ডি ড্রাইভটা ইউজ করলাম একটু। হ্যাঁ, তার মধ্যে রাইট ক্লিক করে আমরা একটা ফোল্ডার খোলা লাগবে না, সরি, জাস্ট ডাইরেক্ট পেস্ট করে দিলাম আর কি। ওকে, সো পেস্ট করে দেওয়া যাওয়ার পরে পরে আমরা যেটা করবো, রাইট ক্লিক করে এটাকে আমরা এক্সট্রাক্ট হেয়ার করে দিলাম। সো দেখেন এই যে অ্যাপাচি টমকেট 10.1.43 নামে একটা ফোল্ডার ওপেন হলো তো? তাহলে হওয়ার পরে আমরা এটার মধ্যে চলে যাব, একটু বড় করতেছি। এখানে আসার পরে এখানে কনফিগ নামে একটা ফোল্ডার আছে, এখানে চলে আসব। তারপরে আমরা এখানে চলে আসব টমকেট ইউজার ডট এক্সএমএল এই ফাইলটাতে। সো রাইট ক্লিক করে এটাকে ওপেন উইথ নোটপ্যাড অথবা ওপেন উইথ এই নোটপ্যাড, যে এটা তো পাবেনই সবাই। হ্যাঁ, সো আমি এটি ওপেন করলাম যেটা এটা কমনলি দেয়া থাকে। দেন এটাকে একটু ছোটখাটো করব আমরা, করে এই যে একদম একটু নিচের দিকে চলে আসবো, বেশি বড় হয়েছে এই, ঠিক আছে? তো দেখেন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কমেন্ট করা। ওকে, আমরা যেটা করব, এইখান থেকে যে কোনো একটা জায়গাকে কপি করে দিব। কোনটা দিব? আমরা টমকেট কি দিই, রোল 1 ইউজার নেম দরকার নেই, এইটাই আমরা নিয়েছি। এটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে কমেন্ট লাইনটা আছে এটার পরে নেমে যাব। তবে এই লাইনটার উপরে থাকতে হবে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, এই কমেন্টের পরে আর এই লাস্ট লাইনটার উপরে আমরা থাকবো। এই জায়গাটায় পেস্ট করলাম। সো আমার ইউজার নেম হচ্ছে টমকেট, আর পাসওয়ার্ড আমি একটা দিব। সো পাসওয়ার্ড আমি টমকেটই দিব এখানে, কারণ এই পাসওয়ার্ড কেউ দেখে ফেললেও বিশাল কিছু ক্ষতি হবে না আমাদের। সো আমরা দিয়ে দিলাম, এবং তার রোল হচ্ছে টমকেট। আমরা একটু কাজ করতে পারি, আর কোনো রোল আমাদের দরকার নাই। এইখানে আরো 2টা রোল দেওয়া আছে আমাদের, তাই না? ম্যানেজ জিইউআই, এইটাকে আমরা এইখানে এটা পরে রেখে কমা দিয়ে পেস্ট করে দিব, আবারও কমা দিব, দিয়ে এইটাকেও আমরা কপি করে এইখানে পেস্ট করে দিব। ইট মিনস ওর রোল সবগুলো রোল ওকে আমরা দিয়ে দিয়েছি।
আর সবগুলো রোলের জন্য আমাদের কমন ইউজার নেম হচ্ছে টমকেট, আর কমন পাসওয়ার্ড হচ্ছে এই টমকেট। এটাকে আমি আপাতত সেভ করলাম। সো রোলটা কি এটা আমি একটু বুঝাই। ধরেন একটা সিস্টেম বানানো আছে, একটা লগইন ফর্ম আছে, লগইন ফর্ম, হ্যাঁ, ওই ফর্মে যখন আমি লগইন করব আমার জন্য যে জিনিসটা আসবে, আপনি যখন লগইন করবেন আপনার জন্য সেই জিনিসটা আসবে। কজ আমি টিচার, আপনি স্টুডেন্ট। সো টিচারের জন্য যেটা হবে স্পেশাল কিছু 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 ফিচার থাকবে, কিছু মেনু থাকবে, আর স্টুডেন্টের জন্য আবার কিছু স্পেশাল মেনু থাকবে। তো যেটা আমি আবার আপনারটা দেখতে পারবো না, আপনি আমারটা দেখতে পারবেন না, কিন্তু লগ ইন পেজ একটাই। এবং আমরা যখন রেজিস্ট্রেশন করি একই জায়গা থেকে রেজিস্ট্রেশন করি, তাহলে ডিফারেন্ট কেন? ডিফারেন্টটা এই কারণে, কারণ আমার রোল মানে আমার ভূমিকা হচ্ছে আমি একজন টিচার, আর আপনার ভূমিকা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট। তো আমরা যখন একটা সিস্টেম বানাই তখন তার মধ্যে আমরা রোল দিয়ে দিই যে এই ইউজারটা এই রোলের। তো যখন আমরা সে লগ ইন করে সে কোথায় কোথায় যেতে পারবে সেটাকে আমরা ম্যাপ করে রাখি, মানে আগে থেকেই বলে দিই যে সে এই এই জায়গাগুলোতে যেতে পারবে, এই এই জায়গাগুলো সে দেখতে পাবে না। সো এইটাকে মেনলি বলা হয় রোল, আর এটাকে আমরা মানে আলটিমেটলি বলবো রোল বেসড অথেন্টিকেশন। ক্লিয়ার? এইখানে আমি তাকে এই রোলগুলো দিয়ে দিচ্ছি, এই তিনটা রোল সে করতে পারবে। ইট মিনস মানে আমাদের প্রোগ্রামের সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি সুপার অ্যাডমিন, ওকে আমরা সুপার অ্যাডমিন বানাই দিচ্ছি। ইট মিনস ও সব সিস্টেম দেখতে পারবে, স্টুডেন্ট কি করতে পারে সেটা দেখতে পারে, টিচার কি করতে পারে সেটা দেখতে পারে, অ্যাডমিনটা কি করে সেটা দেখতে পারে, মানে ও সবকিছু মনিটর করতে পারে। ওকে ফাইন। সো এটা আমরা করলাম এবং এটাকে আমরা সেভ করে দিব। সেভ করা শেষ হলে এটাকে বন্ধ করে দিব। এবার কথা হচ্ছে কোনো কারণে যদি এই ফাইলটা সি ড্রাইভে আপনি রাখেন তাইলে কিন্তু এটাকে আপনি ওপেন করতে পারবেন না, সেভ করতে পারবেন না, সেভ করলে সে সেভ নিবে না। কেন নিবে না? কারণ সি ড্রাইভের মধ্যে আমরা কমনলি অ্যাক্সেস করি না। ব্যাপারটা বুঝতে পারবেন? কারণ এটা একটা মানে আমাদের সারা কম্পিউটারের মধ্যে সি ড্রাইভটা মোটামুটি একটা সিক্রেট জায়গা, এটা স্পেশাল জায়গা। এই জায়গার মধ্যে চাইলে আপনি ডাটা কপি পেস্ট এগুলো করতেই পারবেন না। দেখবেন যে কপি করতে গেলে অন্য জায়গাতে ওর কাছে একটু বাড়তি ঝামেলা করে, ও আপনাকে বলবে তুমি শিওর, তুমি কি অ্যাডমিন, এগুলো জিজ্ঞেস করে আপনাকে কপি করতে দিবে। ওকে, সো আমরা এটাকে বাইরে রাখবো। সো আমাদের এটা রাখা শেষ। এইবার আমরা এটাকে আমাদের নেটবিনসের সাথে কানেক্ট করব। ওকে, সো চলেন নেটবিনসের সাথে আমরা কানেক্ট করি। আচ্ছা, সো এটাকে আমরা এখানে ইউজ করার চেষ্টা করি। সো প্রথমে আমরা এই অ্যারোতে এখানে ক্লিক করব, যে এটাতে, হ্যাঁ। সো ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে কি সার্ভিস। এই জায়গায় আমরা এখনো আসিনি, আজকে আমরা ফার্স্ট যাচ্ছি। সো সার্ভিসে গেলাম, যাওয়ার পরে দেখেন সেকেন্ড অপশনটার নাম কি সার্ভার। এখানে আমরা ক্লিক করব, সেখানে কিছুই নাই, খালি। তাহলে আমরা যেটা করবো রাইট ক্লিক করে অ্যাড সার্ভারে ক্লিক করব। তো দেখেন অ্যাড সার্ভার যখন আমি ক্লিক করতেছি ও আমাকে প্রথমে জিজ্ঞেস করতেছে তুমি কি অ্যাপাচি টমকেট ইউজ করবা, আরো আছে গ্লাস ফিশ। তো মানে এই এই সবগুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই অ্যাপাচি টমকেট। আর আরেকটা বড় কারণ হচ্ছে এটা ইউজ করে, একটা বড় কারণ হচ্ছে এই এখানকার যে ইরর গুলো আছে এই ইরর গুলো ও খুব ভালো করে আমাদেরকে প্রকাশ করে। আর আপনি প্রোগ্রাম করবেন ইরর আসবে, এটাই স্বাভাবিক। আর ইররটা যদি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বলে না দেয় তাহলে সেই ইরর খুঁজে বের করা কিন্তু মানে বিশাল ঝামেলার ব্যাপার। মানে অনেক জানো মানুষরা ইরর খুঁজে বের করতে পারে। ওকে ফাইন। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নেক্সট করলাম। একটু সময় লাগবে এই ফিচারটাকে আনলক করবে। আমি যেহেতু ফার্স্ট টাইম এটা ইউজ করতেছি, জায়গাটা আসবে, হ্যাঁ, এরকম একটা জায়গা আমাদেরকে দেখাবে। সো প্রথমে আমাদেরকে বলতেছে তোমার সার্ভারটা কোথায় আছে সেটা আমাকে বলে দাও। তাহলে এটা আইপি টেবিল লাগবে না, সরাসরি আমরা ব্রাউজ করব, কোথায় আছে সেখানে চলে যাব। এই যে ডি ড্রাইভ, এই যে আমার অ্যাপাচি টমকেট, এটার মধ্যে জাস্ট ঢুকবো, আর কিছু করা লাগবে না, শুধু ওপেন। সো ওপেন করলে এখানে চলে আসবে। এইবার মূল ঘটনা হচ্ছে এই সেই ইউজার। ওকে, এইখানে আমার ইউজারটাকে দিতে হবে। সো টমকেট, আবারও টমকেট। সো যদি সব ঠিকঠাক থাকে, মার্বল ঠিক আছে তো, সো ফিনিশ। ওকে, মনে হয় হয়েছে। সো আমি একটু রান করে দেখবো। এখানে রাইট ক্লিক অ্যাপাচি টমকেট, রাইট ক্লিক এই স্টার্ট। সো দেখেন এখানে অনেক বকাঝকা করবে, তারপর স্টার্ট হবে। অ্যালাউ অ্যাক্সেস করতে হবে কিন্তু অবশ্যই, হ্যাঁ। এই যে টমকেট স্টার্ট হচ্ছে, আবার অ্যালাউ অ্যাক্সেস করতে হবে কারণ আপনার কম্পিউটারের মধ্যে ওটা মানে হোস্ট তৈরি করবে। সো এখানে আরেকবার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, দিয়ে দিবেন। সো নিয়ে নিছে।
এই যে টমকেট স্টার্ট হয়েছে এখানে দেখাচ্ছে। সো এটাকে আমরা আরেকটু চেক করবো কিছুক্ষণের মধ্যেই। এটা হচ্ছে তার লগ, কোনো ইরর আসলে এখানে দেখাবে। ওকে, মনে হয় চলছে। সো এটা আসলে চলতেছে কিনা আরো পারফেক্টলি বোঝার জন্য আমরা যেটা করব, আমরা একটা প্রজেক্টের সাথে এটাকে কানেক্ট করে দেবো এখন। সো প্রজেক্ট নেওয়া এখানে খুব ইজি, আগের মতোই। সো রাইট ক্লিক, নিউ প্রজেক্ট, এন্ড থাকবে, কিন্তু আমরা এখানে চলে আসবো ওয়েব। ঠিক আছে? সো ওয়েব অ্যাপ্লিকেশন, নেক্সট, এটা নাম দিই আমরা। এটা আমরা নাম দিচ্ছি আজকে আমাদের ফার্স্ট ওয়েব, যেহেতু আমরা প্রথম দিন শিখছি। সো কোথায় যাবে, এটা ডিফল্টই থাকুক। সো নেক্সট, এই যে দেখেন আপনারা, আপনাদের কোর্সের নাম কিন্তু যে এটা দেখছেন, জাভা ইই 7। তো এটা আসলে ওয়েব টেকনোলজির জন্য ওয়েবটা পাশে লেখা থাকে। এটা যদি অলরেডি এখানে আসে নাই, এটা অলরেডি 10 পর্যন্ত চলে আসছে। আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা তখন 5 ইউজ করতাম, 5 অর 6 তখন শেষের দিকে আসছিল জাভা এন্টারপ্রাইজ এডিশন। ওকে, সো সব ঠিকঠাক আছে, আমাদের সার্ভার অলরেডি পেয়ে গেছে, যে বলতেছে সার্ভার আমরা অলরেডি পেয়ে গেছি। সো আমরা নেক্সট করে দিলাম। এখান থেকে আমরা কিছুই ক্লিক করবো না, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। সো আমরা কোনো ফ্রেমওয়ার্ক এখান থেকে নিব না। তো ফিনিশ, একটু ওয়েট করতে হবে। তো একটা প্রজেক্ট আসছে, কেমন কেমন যেন দেখা যায়, অনেক লাল গাড়িতে অনেক কিছু লিখে আছে, অনেক বকাঝকা করা আছে। এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে এটাকে আমরা ক্রোম করে দিব। এটা তো ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আর এই নিচের এই আউটপুটে এখন থেকে আর চলবে না। এটা কিন্তু এখন চলবে সরাসরি ব্রাউজারে। এই যে এখানে ক্লিক, এখানে বাই ডিফল্ট এটা দেওয়া থাকবে, এটা মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া থাকবে ব্রাউজার হিসেবে। সো আমরা এখান থেকে চেঞ্জ করে এটাকে আমরা ক্রোম করে দেবো, এবং ক্রোম উপরেরটা না নিচেরটাই করবো। উপরেরটা হচ্ছে কি আবার সেলেনিয়াম ড্রাইভার, ওটার অন্য হিসাব আছে। সো এটা আমরা নিলাম, নেওয়ার পরে জাস্ট বেশি কিছু না, এখানে যে রান বাটন আছে এটা ক্লিক করে দিব। সো দেখি সব ঠিকঠাক থাকলে এখানে প্রোগ্রাম রান করবে। এই যে প্রোগ্রাম রান করছে, এটা ওরা লিখে দিয়েছে। এখন এটা কোথায় লিখে আছে যদি আপনাদের বিশ্বাস না, আপনাদের মনে হয় স্যার গোল মারতেছেন, তাহলে এখানে যাই। এই যে index.html, এই তো ওপেন করাই ছিল, এই যে দেখেন টুটো রাইট। সো আমরা লিখি যে হ্যালো ফর জে ই সেভ রিফ্রেশ চেঞ্জ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বেসিক স্ট্রাকচার বা বেসিক আউটপুট। ওকে ফাইন, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েব অ্যাপ্লিকেশনটার অ্যানাটমিটা আমরা একটু দেখব। এবার আমরা যেটা দেখবো যে আমরা এই প্রজেক্টের একটা অ্যানাটমি দেখব। ওকে, সো অ্যানাটমি বলতে আসলে বোঝানো হচ্ছে এই টেবলটার বেসিক স্ট্রাকচারটা কেমন, কি কি ফোল্ডার আছে, কি কি আছে না আছে, এই জিনিসগুলো আমরা জানবো। সো এই হচ্ছে প্রথম ফোল্ডার, এটাকে আমরা এখান থেকে ব্রেকডাউন করব। ব্রেকডাউন করলে ফার্স্ট যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজেস। সেখানে আমরা ক্লিক করব। এটার মধ্যে আরো দুইটা ছোট ছোট ফোল্ডার আছে, একটা হচ্ছে মেটা আইএনএফ বা মেটা ইনফো, আর এটা হচ্ছে ওয়েব আইএনএফ অথবা ওয়েব ইনফো। মেটা ইনফোর মধ্যে একটা context.html লেখা আছে, এটা শুধু এতটুকুই লেখা আছে। এই লেখাটার কাজ কি সেটা আমি দেখেন এখান থেকে দেখাই। এই লেখাটার কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা কেমন হবে সেটা দেখতে। তো দেখেন ওই ক্লিক করলাম, এখানে লেখা আছে কি ফার্স্ট ওয়েব। সো এটাকে আমি রিফ্রেশ করি, দেখেন এখানে লেখা আছে ফার্স্ট ওয়েব তারপর স্ল্যাশ। আমি যত কিছুই হবে ওর পর থেকে হবে, আমরা এটাকে কনফিগার করব চাইলে, এখনই করছি না, আপাতত জাস্ট দেখালাম। সো এটার মধ্যে সচরাচর এই একটা জায়গায় থাকে। ওকে, ওয়েব মেটা ইনফোর মধ্যে। দেন আমরা চলে যাব ওয়েব আইএনএফ, যদিও আপাতত ওয়েব আইএনএফটা খালি, একটু পরে আমরা এটাকে ইউজ করবো। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফাইল আসবে, যে ফাইলটাকে আমরা বলবো ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, বা এই ফাইলটার নাম হচ্ছে web.xml, এবং এই নামই থাকতে হবে, অন্য নাম থাকলেও কাজ করবে না, আমরা পরে অ্যাটাচ করবো এটাকে। সো গেল এটার ব্যাপার। তারপর এখানে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে index.html। ইট মিনস আমাদের আলটিমেটলি ফাইলটার নাম কি ছিল কি ওয়েব পেজেস। তার মানে এই যত ধরনের ডিজাইন রিলেটেড কাজ আছে এই সবগুলো কাজ হবে এই ওয়েব পেজেস এর আন্ডারে। আমি আবারও বলছি, ডিজাইন রিলেটেড যত কাজ আছে, সেটা হতে পারে HTML, সেটা হতে পারে CSS, সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, ইভেন তো আপনার পিকচারগুলো যতগুলো থাকবে সব এই ওর আন্ডারে, ওর চাইল্ড হিসাবে থাকবে। ওকে, তাহলে এবার কথা হচ্ছে জাভা কোড কই লিখবো? জাভা কোড তো লিখি নাই, খালি ডিজাইন করলাম। সো জাভা কোড করার জন্য এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সোর্স প্যাকেজ, এটা থাকবে আমাদের জাভা কোড করার জন্য।
তার মানে জাভার যত কোডগুলো আমরা এতদিন বিক্ষিপ্ত যে কোডগুলো শিখেছি এই কোডগুলো থাকবে এই সোর্স প্যাকেজের আন্ডারে। আর ডিজাইন রিলেটেড মানে যেটা ইউজাররা দেখবে ইউআই, এই কাজটা টোটালটাই থাকবে ওয়েব প্যাকেজের আন্ডারে। ক্লিয়ার? আচ্ছা, তারপর একটা পার্ট হচ্ছে লাইব্রেরিজ। এই প্রজেক্টকে চালানোর জন্য আমাদের বাইরে থেকে বেশ কিছু লাইব্রেরি ইউজ করতে হবে। ওই লাইব্রেরিগুলোকে আমরা ক্রমান্বয়ে একটা একটা করে এই জায়গাটার মধ্যে পুশ করব। ঠিক আছে? আর এইখানে এই লাইব্রেরি, এই কোড, এগুলো সব কিছু মিলিয়ে কি করবে, একটা কনফিগারেশন ফাইল জেনারেট করবে। এইখানে আমরা একদমই হাত দিব না, এটা অটোমেটিক জেনারেট হবে। ক্লিয়ার? এনি মোর কোশ্চেন? ওকে ফাইন। সো অনেকে সম্ভবত রান হয়েছে। সো দেখেন এইখানে মূলত আমরা আসলে যে ফাইলগুলোকে নিয়ে কাজ করব সেগুলো আসলে HTML ফাইল হবে না। ঠিক আছে? তবে ভয় পাওয়ার কারণ নাই, আমরা যেটা নিয়ে কাজ করব এটা দেখতে HTML এর মতোই এবং কাজও অলমোস্ট HTML এর মতোই। কিছু কিছু জায়গায় আমরা ওখানে ডিরেক্টলি জাভা কোড লিখব। যদি HTML ফরম্যাট থাকে তাহলে এখানে আমরা জাভা কোড লিখতে পারবো না, কারণ HTML জাভাকে পড়তে পারবে না। ক্লিয়ার? সো জাভাকে পড়তে পারবে এমন একটা টেকনোলজির নাম হচ্ছে JSP। সো এইখানে আমরা সেই JSP কে অ্যাটাচ করে কাজ করব মূলত। সো JSP ফাইলটা কেমন হয় দেখেন। সো নিউ, এখান থেকে এই যে JSP, এটার নাম দিলাম আমরা সে ধরেন হোম। আর বাকিটাকে বাকি কিছু দিতে হবে না, এটা অটোমেটিক যা দিয়ে দিবে। সো এইটা একটা JSP ফাইল। যদিও এখন বলতে পারেন যে HTML সব লেখা, হ্যাঁ এখন পর্যন্ত সব পিওর HTML লেখা আছে এটার মধ্যে, বাট আমাদের যখন দরকার পড়বে তখন এটার মধ্যে আমরা JSP লজিক দরকার যেগুলো লিখবো ওগুলো আমরা লিখে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি প্রোগ্রামটাকে রান করলে এই ফাইলটাকে চালাতে চাচ্ছি, মানে এই হোম JSP কে চালাতে চাচ্ছি, তো সেটা কিভাবে করব? এইটা কনফিগার করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ওয়েব INF এর মধ্যে আসতে হবে। ওয়েব INF এর মধ্যে এসে রাইট ক্লিক করে নিউতে এসে আমরা একটা XML ফাইল নিব। সেখানে সেটা নাই, আমরা আদার্সে চলে যাব, গিয়ে এইখানে একটু কষ্ট করে সার্চ করব XML। সো দেখেন ফাইলটার নাম হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর এবং ফাইলটার নাম আসবে web.xml। এই নামটা আমরা চেঞ্জ করতে পারবো না, যা আছে তাই, জাস্ট নেক্সট এন্ড ফিনিশ। সো এমন একটা ফাইল আমাদের জন্য জেনারেট হবে। ঠিক আছে? এইখানে আমরা কিছু কথা লিখবো, সে ওয়েলকাম ফাইল লিস্ট, দেন এবার আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট ওয়েলকাম ফাইল, এটার মধ্যে আমরা লিখবো home.jsp। তার মানে ওকে আমরা বলে দিচ্ছি যে এখন থেকে আমাদের ডিফল্ট পেজ, ফার্স্ট পেজ এই হোম পেজ.jsp হবে। ওকে? আর এইটাই যে রান করতেছে সেটা আমরা দেখার জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো ফ্রম JSP দিলাম। JSP মানে হচ্ছে জাভা সার্ভার পেজেস। ওকে? এবার আমি প্রোগ্রামটাকে রান করছি। সো এই পেজটা রান করছে। ঠিক আছে? সো আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ যখন করব তখন আমরা এই ফাইলটার মধ্যে লিখবো এসে। এই ফাইলটার মধ্যে যদি না লিখি তাহলে ও এই ফাইলগুলো কিনে পড়তে পারবে না, আর আমাদের যে টার্গেট কাজ সেই টার্গেট কাজকেও করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন 5 মিনিটের মধ্যে একটা হেভি কোড করে ফেলি আমরা। সো এই কোডটা আমরা করব আমাদের সোর্স প্যাকেজে, মানে জাভা কোড করব। এই জাভা কোড করার কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু এখানে ডাটাবেজ ইউজ করব, সো একটা ডাটাবেজকে কিভাবে জাভার সাথে কানেক্ট করতে হয় সেই কোডটা আমরা এখানে লিখব। আচ্ছা, তো সেই কোডটা লেখার আগে আমাদের আরো 2-3টা কাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, এখান থেকে আমরা MySQL JDBC ড্রাইভার এটাকে আমরা ডাউনলোড করব, জাভা আর্কাইভ ফাইল। হ্যাঁ, সো এটা ওদের অফিসিয়াল সাইটেই আছে। ওপেন সোর্স দিয়ে দিলাম। এখান থেকে কোন একটা জায়গায় উইন্ডোজ আছে, কই উইন্ডোজ নাই। সরি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো এখান থেকে আমরা এই যেটা, সো নো থ্যাঙ্কস। হ্যাঁ, JDBC জাভা ডাটাবেস কানেক্টিভিটি থাকুক। আমাদের আরো একটা জার লাগবে, সেটা হচ্ছে SQL জার। আমরা লিখবো এভাবে, জার ফাইল ডাউনলোড।
ঠিক আছে, এটাকে আমরা একটা ঘন সাইট আছে, সেই সাইটটা কোথায়? হ্যাঁ লাগবে লাগবে, হ্যাঁ MySQL না, SQL jar ফাইল ডাউনলোড। এটাকে আমরা সার্চ করবো java.sql jar, হ্যাঁ java.sql jar ডাউনলোড করি, তারপর বলছি স্যার একটু। হ্যাঁ রেকর্ডে রাখতেছি স্যার, কোনো টেনশন করার দরকার নেই। SQLite, JDBC driver, JDBC দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। দেখতেছি, আগে আমি এটাকে দেখি কি অবস্থা। হ্যাঁ এটা পেয়ে গেছি। তাহলে আমি একটু ডাউনলোডে যাচ্ছি, যেটা প্রথম ডাউনলোড দিলাম আর কি। হ্যাঁ যে MySQL কানেক্টর যে যেটা, এটাকে আমরা কপি করে আমাদের সি টেবিলে নিচ্ছি। জাভা এখানে রাখলাম আমি, তার মধ্যে একটা ফোল্ডার খুলে দিই আমি। এই ফোল্ডারের নাম হচ্ছে লিভ, মানে লাইব্রেরি আর কি। হ্যাঁ সব লাইব্রেরি আমার এই ফোল্ডারে থাকবে। এটাকে আমি এখানে রাইট ক্লিক করে এক্সট্রা কেয়ার করে নিব। এটা আমার লাগবে না এখন আর, এটা ফেলে দিলাম। এটা থেকে শুধু আমার এই একটা ফাইল লাগবে, তো এটাকে আমি বাইরে নিয়ে আসতেছি। এই একটা ফাইল, হ্যাঁ 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 না সি ড্রাইভ আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, আরো ভালো জায়গা আছে দেখাবো। তো এখানে লাইব্রেরিতে আসলাম, এসে রাইট ক্লিক করে এই অ্যাড জার ফোল্ডার, হ্যাঁ জার স্ল্যাশ ফোল্ডার, আমি আবারও বলছি লাইব্রেরিতে রাইট ক্লিক, এখান থেকে আমরা যাব অ্যাড জার স্ল্যাশ ফোল্ডার। সো ক্লিক, সেটা কোথায় আছে আমরা সেখানে চলে যাব। সো আমাদেরটা আমি সি ড্রাইভে রেখেছি, আপনারা অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানেই রাখবেন ওইখান থেকে এটাকে এভাবে বসিয়ে দিবেন। সো এটা ক্লিক, এবার ওপেন। সো ওপেন হয়ে গেলেই এটা এখানে চলে আসবে এই লিস্টের মধ্যে। এই দেখেন চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা করব, এই সোর্সের মধ্যে এসে রাইট ক্লিক করে একটা জাভা ক্লাস ওপেন করব। এই ক্লাসটার আমি নাম দিচ্ছি dvutil, মানে ওর ডাটাবেসের যে ইউটিলিটিটা আছে এই সাপোর্টটা আমাকে দিবে। আর অবশ্যই এটা প্যাকেজের মধ্যে রাখবো, প্যাকেজের নামও দিলাম আমি ইউটিল, এন্ড ফিনিশড করে দিলাম। তো এইখানে আমরা কিছু কোড লেখার চেষ্টা করব। ওকে সো এখানে আমরা লিখব প্রাইভেট কানেকশন, দেখি কানেকশনটাই আনার জন্য এত ঝামেলা করলাম। কানেকশন ও আছে তো, শুধু শুধু কষ্ট করলাম, এটা অটোমেটিক দেয়াই আছে। সরি হ্যাঁ এই যে কানেকশন, এটা আমরা নাম দিলাম স্কন ইকুয়ালস টু, এটাকে আমরা করলাম আচ্ছা কানেকশন আসলে নাল। তার মানে এটা একটা কাইন্ড অফ ধরতে বলতে একটা ভ্যারিয়েবল, আর এই কানেকশনটা জাভা এসকিউএল থেকে আছে। ওর কাজই হচ্ছে আসলে কানেকশনটা তৈরি করে দেয়া মাইএসকিউএল এর সাথে আমাদের এই প্রোগ্রামকে। ওকে সো এই কানেকশন তৈরি করার জন্য আরো কিছু জিনিসপত্র দিতে হবে। সো প্রাইভেট স্ট্রিং ইউআরএল, আমার ডাটাবেসটা কোথায় আছে সেই জায়গাটা আমাকে এখানে বলে দিতে হবে। তো জায়গাটা হচ্ছে গিয়ে jdbc কোলন mysql কোলন কোলন স্ল্যাশ স্ল্যাশ, ও হ্যাঁ ঠিক আছে, লোকাল হোস্ট কোলন সরি হ্যাঁ কোলন 3306, আপনার জন্য কত জানা মনে আছে তো? 7 মনে রাখবেন, স্ল্যাশ আমাদের ডাটাবেসের নাম JEE, তাই না আমাদের ডাটাবেসের নাম। তো এই পুরোটা জিনিস আমাকে স্ট্রিং এ রাখতে হবে আসলে। হ্যাঁ সো আমি এটাকে কাট করে স্ট্রিং এ নিয়ে আসলাম। সো আমার ডাটাবেসটা কোথায় আছে আমি বলে দিলাম। এবার আমাকে বলতে হবে প্রাইভেট স্ট্রিং, সরি ইউজার, হ্যাঁ এখানে ইউজার হচ্ছে রুট, আর ডাবল ওটি রুট। তো এটা হচ্ছে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটাকে লিখে নিই আর এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। হ্যাঁ আরো একটা জিনিস লাগবে, সো প্রাইভেট, এটা স্ট্রিং এ আসবে, এটার নাম দিচ্ছি আমরা ড্রাইভার।
সো ড্রাইভার এখানে আমি লিখবো com ডট mysql ডট cj ডট jdbc ডট বড় হাতের ডি দিয়ে ড্রাইভার DRIVER ড্রাইভার। হ্যাঁ ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের ডাটাবেজের একটা কানেকশন বানানোর জন্য বেসিক নিড, এগুলো লাগবেই। আচ্ছা কোনটার কাজ কি একটু বলে দিই। শুরুতে বলেছি ওর কাজ হচ্ছে কানেকশন ক্রিয়েট করে দেওয়া, কানেকশন অফ করে দেওয়া। এই কাজগুলো কমপ্লিট করবে ও। নাল দিলাম মানে এখন খালি, এখন কোনো কানেকশনের মধ্যে আসেই নাই। আমি যখন প্রোগ্রাম চালাবো তখন ওর মধ্যে আমি কানেকশন পুশ করব, যখন আমি আবার ওকে বন্ধ করবো নাল হয়ে যাবে। কারণ আমি কানেকশনকে ধরে রাখতে দিব না। ধরে রাখলে যেটা হবে, আমার এই কানেকশনটা তো একটা লিমিটেশনস আছে, ও এটাকে সবগুলোকে ইউজ করে ফেলবে। ইউজ করে ফেললে একটা নির্দিষ্ট সময় পরে যখন আমার দরকার পড়বে ও আমাকে তখন কানেকশন দিতে পারবে না। ঠিক আছে? এই জন্য আমরা যেটা করবো, যখন লাগবে ওর মধ্যে কানেকশন পুশ করবো, যখন আমার কাজ শেষ ওকে আবার খালি করে দিব। নাল মানে হচ্ছে ফাঁকা, ওর মধ্যে কিচ্ছু নাই। ওকে? আর এই তিনটা হচ্ছে আমার ডাটাবেস পর্যন্ত যাওয়ার জন্য ক্রেডেনশিয়াল। ক্লিয়ার? এইটা কি? ওর কাজ হচ্ছে আমার এই নেটবিনস যখন চলবে, নেটবিনস চলা অবস্থায় ও কি করবে, মাইএসকিউএল যে আমাদের ডাটাবেসটা আছে ওর সাথে কানেকশন তৈরি করবে, মানে ওর সাথে কথা বলার রাস্তা তৈরি করবে আমার জন্য। সো আমি কথা বলবো কিভাবে, ওই যে আমি এসকিউএল পাঠাবো। সো এই এসকিউএলটা এইটার মাধ্যমে ও ওই জায়গাটার মধ্যে পাঠাবে। ও মূলত যেটা করবে, জাভার সাথে মাইএসকিউএল এর যে ডাটাবেসটা আছে এই দুইজনের মধ্যে কথা বলার জন্য ব্যবস্থা তৈরি করবে। আমাদের কম্পিউটার আগে যেটা হইতো, আমরা যখন উইন্ডোজ 7 বা এক্সপি বা উইন্ডোজ 10 খুব একটা লাগতো না, এগুলো চালাতাম, তখন যেটা হইতো উইন্ডোজটা দেওয়ার পরপরই আমরা কি করতাম, অনেকগুলো ড্রাইভার ইনস্টল করতাম। ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, এটা সেটা, চিপসেট, এগুলো না দিলে কি হইতো, আমার ভিডিও দেখতে খুবই বাজে আসতো, সাউন্ড আসতো না, অনেক সময় দেখা যেত যে ইউএসবি পোর্ট গুলো কাজ করতো না। ইট মিনস ওগুলো দিয়ে আমি কি করতাম, যে আমার এই ডিভাইস গুলোর সাথে আমার কম্পিউটারের যে প্রসেসর আছে ওকে কথা বলার একটা জায়গা তৈরি করে দিতাম, মানে প্রসেসর জন্য মেনলি ওকে কন্ট্রোল করতে পারে। তো আমিও এখানে চাচ্ছি যে আমার এই প্রোগ্রাম যেন মাইএসকিউএল ডাটাবেসটাকে কন্ট্রোল করতে পারে যখন লাগবে তখনই। সো ওই পর্যন্ত যাওয়ার জন্য আমাকে এই জিনিসটাকে ব্যবহার করতে হবে। এখন বলতে পারেন এইটা ও যে যাবে ও বুঝবে কেমন? ও যে যাবে এইটা বোঝার জন্যই দেখেন আমরা একটু আগে একটা লাইব্রেরি নিয়েছি, এই যে লাইব্রেরিটা, জার লাইব্রেরি। সো এটাকে যখন আপনি ব্রেকডাউন করবেন, কি আছে এটা দেখেন তো, কম ডট মাইএসকিউএল, দেখেন তো আছে কোথায়, কম ডট মাইএসকিউএল ডট সিজে। এখানে খুঁজে দেখেন ড্রাইভারও খুঁজে পাবো আমরা, সিজে, এই যে জেডিবিসি, এখানে দেখেন না অনেক অনেক কোড করা আছে আমাদের জন্য, বুঝতে পারছেন? এই যে ড্রাইভার দেখছেন, এই ক্লাসটাকেই আমরা এখানে কল করেছি। এই যে এখানে এই যে কল করেছি, এটা এই বানান যদি কোনো কারণে মিসম্যাচ করে ও কিন্তু কাজ করবে না। এই কোডের মধ্যে এটা ক্লাস ফাইল, সো আমরা জানি ক্লাস ফাইল কিন্তু আমরা পড়তে পারবো না, কারণ এটাকে অলরেডি কম্পাইল করে ফেলছে। সো এই কোডটা কাজ করবে আমার এখানে। কিভাবে কাজ করবে, কিভাবে ওর সাথে কানেকশন তৈরি করবে, কোন ট্র্যাকে ওকে যেতে হবে, এই যাবতীয় কথা এখানে লেখা আছে। সো এটাকে লাইব্রেরি আমরা এই কারণেই বলতেছি, এটার মধ্যে অনেক কোড আগে থেকে লিখে আছে, ও আমাদেরকে এটা হেল্প করবে। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকে শুধু কানেকশনটাকে তৈরি করব, পরে আমরা এটাকে টেস্ট করব। সো কানেকশন এখনো তৈরি হয়নি আমাদের, কারণ সব প্রাইভেট ফিল্ড। সো আমরা জানি প্রাইভেট ফিল্ড এই ক্লাসের বাইরে গেলে আর কাজ করবে না, কানেকশন আমার সারা প্রোগ্রাম জুড়ে লাগবে, মানে ডাটাবেসটাকে। সেই জন্য আমরা এখানে একটা মেথড বানাবো, পাবলিক, এটাকে আমরা বানাচ্ছি কানেকশন টাইপ, এটা টাইপটা হবে কানেকশন, ওই যে উপরে যে কানেকশন লিখেছি ওইটা। এবং এই কানেকশনটা অবশ্যই জাভা ডট এসকিউএল থেকে আসবে, আমি বারবার বলছি আসবে কোথা থেকে, জাভা ডট এসকিউএল। দেখেন এখানেও কানেকশন আছে, এখানেও কানেকশন আছে, এখানেও কানেকশন আছে, এই তিনটার একটাও কিন্তু কাজ করবে না যদি নেন। অবশ্যই খেয়াল করবেন যেটার মধ্যে লেখা আছে জাভা ডট এসকিউএল, দেখা যাচ্ছে তো ব্র্যাকেটে লেখা আছে। সো নিয়ে নিলাম, নিয়ে এই মেথডটার নাম দিলাম আমি গেট কন, মানে কানেকশন। ওকে, সো আমরা জানি তো মেথড এভাবে লিখে নাকি, আর এটা কি তার রিটার্ন টাইপ। সো এটাকে রিটার্ন করতে হবে এই টাইপটাই। আগে আমরা লিখতাম স্ট্রিং, এজন্য রিটার্ন করতাম স্ট্রিং, এখানে লিখতাম ইন্টিজার, রিটার্ন করতাম কি ইন্টিজার। কিন্তু এখন আমাকে রিটার্ন করতে হবে কানেকশন। ওকে, সো এই যে কানেকশনকে আমি এখানে ব্যবহার করছি, ওকে এবার এখানে নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম, ইকুয়ালস টু, এবার আমি লিখবো ড্রাইভার ম্যানেজার, অবশ্যই জাভা ডট এসকিউএল থেকে। সো দিলাম ডট গেট কানেকশন, যেটার মধ্যে এরকম তিনটা জিনিস আছে দেখেন, ইউআরএল, ইউজার, পাসওয়ার্ড, এন্টার।
সো পেয়ে গেছে, কিন্তু কোত্থেকে পেয়েছে? এই যে উপরে আমি লিখছি ইউআরএল, এই যে ইউজার, এই যে পাসওয়ার্ড, এই ভ্যালু কিন্তু অলরেডি এখানে পুশ হয়ে গেছে। হ্যাঁ, এটা ইউরোর আছে। এই ইরোরটা মানে হচ্ছে আসলে কোনো ইরোর নাই, কিন্তু প্রোগ্রাম বলতেছে ইরোর আছে। ইট মিনস মাঝে মাঝে প্রোগ্রাম আমরা যখন করব তখন এই প্রোগ্রামের মাঝে ডেভেলপার এবং কম্পাইলার, মানে আমি যেহেতু কোড লিখতেছি আমি ডেভেলপার, আর কম্পাইলার মানে হচ্ছে যেদিকে যে আমার এই কোডকে পড়বে, এই দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এখন যেটা তৈরি হয়েছে মানে ভুল বোঝাবুঝি, তাই তো? এই ভুল বোঝাবুঝি তৈরি হয় কেন? তৈরি হওয়ার একটা বড় কারণ হচ্ছে দেখেন আমরা এখানে স্ট্রিং এর মধ্যে এই কথাগুলো লিখে দিয়েছি। এইখানে যদি একটা বানান ভুল হয়, এইটা কিন্তু ও বুঝবে না। আমার ভুল হইতে পারে, তো আমি তো হিউম্যান, তাই তো? তাড়াহুড়া করে লিখতে গেলে আমার ভুল হতে পারে না, তো হয়ে যেতে পারে। তো এইখানে যদি একটা স্পেলিং, একটা ক্যারেক্টার যদি এদিক সেদিক থাকে, এই বলেছি যে ডিটা ছোট হাতে যদি দেন, ও কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। তাহলে ও কাজ করবে না, কিন্তু আপনি তো বলতেছেন আমি তো সব ঠিক লিখেছি, কেন কাজ করবে না কেন তুমি? তাই তো, আমি তো ঠিক লিখেছি, আমার কিন্তু সব কোড ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কিন্তু তারপরেও আমাকে বলতেছে যে না তুমি ভুল করতে পারো। তাহলে এখন আমরা যেটা করব, দুই বন্ধুর মাঝে যখন ঝগড়া হয়, খুব ক্লোজ ফ্রেন্ডের মাঝে যদি ঝগড়া হয়, তখন আমরা দুই বন্ধু মিলে তখন কি করি? 3 নাম্বার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসি। 3 নাম্বার ফ্রেন্ডে বলি ও এই জিনিসটা আমার সাথে ভালো করছে, আবার ওই ফ্রেন্ডও কয় ও তো আমার সাথে এটা ভালো করে নাই। তার মানে কি আসলে আমরা দুজন চাচ্ছি যে মিলে যেতে, কিন্তু ইগোর কারণে দুজন দুজনের সাথে মিলতেছি না। তাহলে কি করবি সেক্ষেত্রে? ওই 3 নাম্বার ফ্রেন্ডের হেল্প নেই, ও আমাদের দুজনকে একটু মিলিয়ে ঝিলিয়ে দেয়। তো এইখানেও আমরা তেমন একটা থার্ড পার্সনকে ডেকে নিয়ে আসবো, যেটাকে বলা হয় প্রোগ্রামের ভাষায় এক্সেপশন হ্যান্ডলার। মানে এই ভুল বোঝাবুঝিগুলিকে সে পারলে হ্যান্ডেল করবে, আর নাহলে বলবে ভাই তোরা তোর জায়গায় থাকা, আমি যাই। ওকে, সো এখানে আমরা এক্সেপশন হ্যান্ডলারকে কল করবো। সো কিভাবে কল করব? এই দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি, ও আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এই দুইটার একটা স্টাইল ইউজ করো, হয় থ্রো করো অথবা এটাকে ট্রাই ক্যাচ করো। তো আমি ট্রাই ক্যাচ করবো। সো আমি এই সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ এই অপশনটাতে জাস্ট এটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে দেখেন ও অনেকগুলো কোড লিখে দিয়েছে, এবং এইখান থেকে কি ধরনের ভুল আসবে সেটাও সে বলে দিচ্ছে, যে এখান থেকে যে ভুলটা আসবে সেই ভুলটা হচ্ছে এসকিউএল এক্সেপশন। তার মানে যখন সে আমার এই লিখার মধ্যে কোনো ভুল পাবে, সে আমাকে নিচে লাল গাড়িতে বলে দেবে তোমার এসকিউএল এক্সেপশন হয়েছে, আমি কমিউনিকেশন করতে পারতেছি। মানে প্রোগ্রাম থেকে আমাকে বলবে কমিউনিকেশন এরর, কমিউনিকেশন ফেল। তখনই আমাকে বুঝতে হবে হয় আমার ইউজার নেম ঠিক নাই, নাইলে আমার এই ইউআরএল ঠিক নাই, নাইলে পাসওয়ার্ড ঠিক নাই, অর এই জায়গাটা ঠিক নাই। তার মানে আমাকে এই জায়গাগুলোকে রিচেক করতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে মোটামুটি কারেকশন বানানো হয়ে গেল, কিন্তু তারপরেও একটা এরর আছে। সো ক্লিক করি, ও বলতেছে কি অ্যাড রিটার্ন স্টেটমেন্ট। তার মানে এখানে রিটার্ন করতে বলছে, কিন্তু নাল তো রিটার্ন করা যাবে না। রিটার্ন করবো কাকে? আমরা কারেকশনকে। এরর ও সলভ করবে। ওই যে বন্ধু, এবার তো বন্ধুকে ডেকে দিচ্ছি, এখন বন্ধু তো বুঝাই দিবে আমাদের দুজনকে, আমাকেও ডাকবে ওকেও ডাকবে, ডেকে বলবে এবার ঠিক আছে ও সরি বলছে, ও সরি বলছে, আচ্ছা সব একসাথে হয়ে যায়, চল দ্যাটস অল। হ্যাঁ, সো আমরা এই সরি বলার দায়িত্বটা এই ওর কাছে দিয়ে দিচ্ছি। সো এই যে কোডগুলো লিখলাম, এই যে ট্রাই, এই যে ক্যাচ, এই জিনিসটা কি আসলে বলা হয় এক্সেপশন হ্যান্ডলার। ওর কাজই হচ্ছে আমাদের মাঝখানে এই ভুল বোঝাবুঝি দূর করে দিবে। ঠিক আছে, ওকে। সো এটাই হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন। এই ক্লাসটাকেই মানে আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে ইউজ করবো। যেখানেই আমরা ডাটাবেস রিলেটেড কাজ করবো সেখানে ওকে নিয়ে যেতে হবে ডেকে ডেকে। হ্যাঁ।